অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন ঘটনায় যাই। শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি উনি ওনার এক বড় ভাইয়ের মুখ থেকে শুনেছিলেন। তার দেশের বাড়ি মাদারীপুরে, তবে সঙ্গত কারণে তিনি তার নামটা প্রকাশ করতে চাননি। আর এই ঘটনাটি উনি আবার ওনার এক আত্মীয়ের মুখে শুনেছিলেন। ঘটনাটার সময়কাল 1980 সালের আগে পরে হতে পারে, নির্দিষ্ট করে সাল বলতে পারেননি। আর ঘটনাটির স্থান মাদারীপুর, কিন্তু মাদারীপুরের কোথায় এটি নির্দিষ্ট করে বলা যায়নি। যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে বাবলু। ছেলেটি খুব দুরন্ত স্বভাবের ছিল। সে তখন ক্লাস 5-এ পড়তো, বয়স আনুমানিক 11-12 হবে। ছেলেটির বেশ কিছু দুষ্টুমি অভ্যাস ছিল। ঠিকমতো গোসল করতো না, স্কুলে যেত না, লেখাপড়ায় ফাঁকি দিত, আর কোথাও কোনো কাকের বাসা দেখতে পেলেই হয়েছে সেই বাসা ভেঙে ফেলতো। কাক নাকি তার একদমই সহ্য হতো না। বলতে পারো যে একরকম ডাকপিটে স্বভাবের ছেলে। গ্রামের বিভিন্ন লোক তাকে দিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন গাছে উঠিয়ে গাছের ফল পাড়াতো, যেমন নারকেল গাছে ওঠাতো, নারকেল পাড়াতো বা ডাব পাড়াতো, তারপর তেঁতুল গাছে ওঠাতো, এই টাইপের কাজ আর কি ওকে দিয়ে করাতো টাকার বিনিময়ে। বাবলু কুকুর বিড়াল পালতেও খুব পছন্দ করত, আর বিভিন্ন জায়গায় গিয়ে মাছ ধরতে, স্পেশালি চকে গিয়ে মাছ ধরতে পছন্দ করত। এমন একটি দিনে বাবলুদের পুকুরে বড় বড় রুই মাছ ধরা হয়। তখন তার চাচি তাকে বলে যে তোর চাচাতো বোন শিউলির বাড়িতে এই রুই মাছটা দিয়ে আয়। তখন বাবলু তার চাচিকে বলে যে আমাকে 5 টাকা দাও, 2 টাকা নৌকা ভাড়া, বাকিটা সে কিছু কিনে খাবে। তার চাচিও তাকে 5 টাকা দেন। তো ওই শিউলির বাড়িতে যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা নদীর কোল ঘেঁষে যেতে হয় আর কি, প্রায় 1.5 ঘন্টা লাগে হেঁটে যেতে। আর নৌকায় যাওয়া যায় একটা পথ, হেঁটে যাওয়ার পর মূলত নৌকায় যেতে হয় আর কি। নৌকাটা খুব ছোট নৌকা, অল্প একটু পথ আর কি, নৌকায় পাড়ি দিতে হয় আর কি, 2 টাকা ভাড়া। আর বাবলু তো খুব খুশি, 5 টাকা পেয়েছে, 2 টাকা সে নৌকা ভাড়া দেবে, বাকি 3 টাকা তার। যখন সে বাসা থেকে বের হয় তখন বিকাল আসরের আজানের পরে। তো যাচ্ছে যাচ্ছে হাঁটতে হাঁটতে সন্ধ্যা তখনও হয়নি। এদিকে বাবলু যখন যাচ্ছিল, ওই যেতে যেতে একটা জায়গায় তো জঙ্গলের মতো আছে, নদীর পাশ দিয়ে আর কি, হঠাৎ করে বাবলু দেখে তার সামনে দিয়ে একটা বাচ্চা ওই জঙ্গলের ভেতর থেকে বের হয়ে নদীতে ঝাঁপ দিল। বাবলুর ভাষ্য মতে বাচ্চাটি দেখতে খুবই সুন্দর, তবে গায়ের রং কালো। হঠাৎ করে বাবলু এই দৃশ্য দেখে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা না করে তার হাতে থাকা ওই রুই মাছটি মাটির উপর রেখে, 5টি টাকাও হাতে ছিল, ওটা রেখে নদীতে ঝাঁপ দেয়। ঝাঁপ দিয়ে বাচ্চাটাকে উপরে তোলে। উপরে তোলার পরেই দেখে যে কোথা থেকে 2জন মানুষ, একজন পুরুষ একজন মহিলা, তাদের গায়ের রঙও কালো, এরা এসে নদীর পাড়ে দাঁড়িয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে এরা 2জন ওই বাচ্চাটির মা বাবা। তখন ওই বাবলু জিজ্ঞেস করে যে এই বাচ্চাটা কি আপনাদের? তখন তারা বলে হ্যাঁ আমাদের। দৌড়ে এসে ওই মহিলা যিনি দাঁড়িয়েছিলেন বাচ্চাটিকে কোলে নেন, কোলে নিয়ে চুমু খান। স্বাভাবিকভাবেই তার বাচ্চা পানিতে পড়ে গিয়েছিল, বাবলু উদ্ধার করেছে। তখন ওই পুরুষ লোকটি জিজ্ঞেস করে বাবা তুমি কে, কোথা থেকে আসছো? তখন বলে যে আমার নাম বাবলু, আমি তো অমুক জায়গায় যাব। তখন আবার তাকিয়ে দেখে, মানে বাবলু তাকিয়ে দেখে একটু আগে যেখানে মাছ রাখা ছিল সে মাছ নাই, 5টা টাকাও নাই। মাছ নিয়ে গেল কে? এত বড় একটা মাছ অল্প সময়ের মধ্যে। বাবলু তো কান্নাকাটি করতে থাকে। তখন ওই লোকটি জিজ্ঞেস করে বাবা তুমি কাঁদো কেন? তখন বলে যে চাচা এখানে আমার তো এরকম মাছ রাখা ছিল আর 5 টাকা রাখা ছিল, আমি তো মাছ নিয়ে যাব, সামনে আমার নৌকা ভাড়া দিতে হবে 2 টাকা, আমি এখন কিভাবে যাব? আর মাছ না নিয়ে আমি কি মানে মুখ দেখাবো কিভাবে? এই বিষয়গুলো বলতে থাকে আর বাবলু কাঁদতে থাকে। তখন ওই লোকটি বলে যে তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। মোটামুটি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই ওই লোকটি আবার ফেরত আসে। উনি জঙ্গলের মধ্যে ঢুকে গেছিল, আবার বের হয়ে আসে, এসে বলে যে দেখো তো এইটা কি তোমার মাছ? বাবলু দেখে যে একটু আগে যে রুই মাছটা সে রওনা দিয়েছিল এটা আসলে সেই মাছ না, তবে রুই মাছ। এই মাছের সাইজটা আকারে বেশ বড়। আর সে যে রুই মাছটা নিয়ে রওনা দিয়েছিল সেই মাছটার মুখের ভেতর দিয়ে একটি লাল রঙের কাপড়ের সুতো বেঁধে দিয়ে তার নখের সাথে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু এটা দেখা যাচ্ছে
যে এই লাল রঙের সুতো নেই, এখানে শুকনো খড় জাতীয় কিছু দিয়ে দড়ির মতো বানিয়ে মুখের ভিতর দিয়ে কানের ভিতর দিয়ে বের করে একটা গোলাকার জিনিস বানানো হয়েছে। তো দেখেই বোঝা যাচ্ছে এই মাছটি সেটা না। আর তাকে 5টি টাকার একটা নোট দেওয়া হয়। তবে শুরুতে বলা হয়েছে তুমি কি আরো বেশি টাকা নেবে, তো বাবলু বলে না, আমি 5 টাকাই নিব। তখন তারা খুশি হয়ে 5 টাকাই দেয়। এই কারণে খুশি হয়, তারা চিন্তা করেছে ছেলেটি তো আসলে নির্লোভ, আর যেভাবে মানুষের জীবন বাঁচানোর জন্য সে ঝাঁপিয়ে পড়েছে নদীতে, ছেলেটি ভালো। বাবলু কিন্তু তাদেরকে দেখে একদম স্বাভাবিক মানুষই মনে করেছে। একদম স্বাভাবিক মানুষ যেভাবে ড্রেস আপ থাকে তাদের একদম তেমনই, চেহারা স্রোত সবই একই রকম। বাবলু ওখান থেকে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। স্বাভাবিকভাবেই সে সেই তার চাচাতো বোন শিউলির বাড়িতে যায়, সেখানে মাছ দেয়, আবার বাড়িতে চলে আসে। তো ভালোই যাচ্ছিল সবকিছু, কোনো সমস্যা নেই। এই বিষয়টা বাবলু একদম ভুলে গিয়েছিল বলতে হবে। এই ঘটনার বেশ কয়েকদিন পরে বাবলু চিন্তা করছে যে আজকে সে মাছ ধরতে যাবে চকে। চকের পাশে লম্বা একটা খাল চলে গেছে, সেই খালের পাশে একটি মাটির রাস্তা আছে, তার পাশে একটি কলমি ক্ষেত আছে, সেখানে সে মাছ ধরবে। কলমি ক্ষেতটা পানিতে ডোবা ছিল, এখানে বেশ দেশি কিছু কিছু মাছ পাওয়া যেত। তার হাতে আবার সবসময় একটা কাঁচি থাকতো। তো ওই দিন অনেক রোদ থাকার কারণে বাবলু কি করেছিল, ওই কলমি ক্ষেতের ভিতর বসে মাছ ধরছিল। ভালোই মাছ পাচ্ছিল। কলমি ক্ষেতে অল্প পানি থাকায় সে কই, পুঁটি, টাকি এই জাতীয় মাছ ধরছিল আর কি। হঠাৎ করে প্রচন্ড বাতাস শুরু হয়, আর বাতাসে কলমিগুলো ঝুঁকে পানিতে ডুবে যাচ্ছিল, এত পরিমাণ বাতাস। বাবলু যেখানটায় ছিল তার পেছনে বড় বড় 3টা তাল গাছ ছিল। বাবলু হঠাৎ করে দেখতে পায় যে ওখানে 2টি তাল গাছে বড় বড় শকুন আকৃতির কোন পাখি দেখা যাচ্ছে। মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না, তখন ভর দুপুর, আর অনেক রোদ থাকায় উপরের দিকে তাকানোর কারণে সূর্যের যেই প্রখরতা, এই কারণে সে ভালো করে তাকাতেও পারছিল না। তবে বাবলু বুঝতে পারছিল না ওটা আসলে শকুন নাকি অন্য কোনো বড় পাখি। তবে হঠাৎ করে বাবলুর কাছে মনে হলো যে অবয়ব দুটি শকুনের মতো মনে হচ্ছে, কিন্তু মুখ তো মানুষের মতো লাগে। তবে বাবলু কিন্তু ভালো করে বুঝতে পারেনি, তার কাছে হঠাৎ করে একটা মনে হয়েছে আর কি। শকুন দুটি তাল গাছের পাতার উপরে বসেছিল, আর ওই তাল পাতার ডালটা একদম ঝুঁকে পড়েছিল শকুনের ভারে। যাই হোক, তখন রোদ বেশি থাকায় তার মাছ ধরতেও কষ্ট হচ্ছিল, তাই সে ভাবলো আর ঘন্টাখানেক মাছ ধরে সে চলে যাবে। এর আগেও সে অনেকবার এখানে মাছ ধরতে এসেছিল। তো যখন মাছ ধরার জন্য তার ডান পাশে তাকায়, হঠাৎ করে সে দেখে সাদা রঙের একটি সাপ। এরকম সাপ সে আগে কখনোই দেখেনি। সাপটির পুরো শরীর পানি থেকে উপরে, শুধু মাথাটা পানিতে রেখে পানি খাচ্ছিল, এবং দেখে মনে হচ্ছে যে এই সাপটি বাতাসে ভেসে ভেসে পানি খাচ্ছে। বাবলুর আবার সাপ দেখলে মাথা খারাপ হয়ে যেত। সাপটাকে মারার জন্য সে উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাতো, কখন সে সাপটা মারবে, এটা তার স্বভাব ছিল। তো সে চিন্তা করে যে সাপটা যখনই মাথাটা পানি থেকে বের করবে, তখনই তার হাতে থাকা কাঁচি দিয়ে কোপ মারবে সাপটিকে। সাপটি যখন পানি খাওয়া শেষ করে মাথাটা উপরে তোলে, সাপটা কিন্তু বাবলুর একদম হাতের কাছেই ছিল। একটুটা কিছুটা পথ, সামান্য হয়তো 1 পা 2 পা পানির মধ্যে ফেলে এগিয়ে যেতে হবে। তো বাবলু কি করছে, ওই কাঁচি নিয়ে সাপের দিকে এগিয়ে যাচ্ছে। আবার এটাও ভেবেছে যে ওই যে 2টা শকুন উপরে বসে আছে, নিশ্চয়ই এই শকুন দুটি এই সাপটাকে ধরে খাবে, এই জন্য ওই শকুন দুটি উপরে বসে আছে। বাবলু তার হাতে থাকা কাঁচি দিয়ে ধমাধম 3-4টা কোপ বসিয়ে দেয় ওই সাপটিকে, এবং ধারালো ওই কাঁচির আঘাতে সাপটি কয়েক খণ্ড হয়ে যায়। সাপের গায়ে যখন কোপ মেরেছে, ওই সাপটি তখন কি করেছে, ওই পানির উপর তো ভেসে ভেসে খাচ্ছিল, ওই কোপ খাওয়া অবস্থাতেই সে মাটির উপর দিকে চলে এসেছে, উড়েই চলে এসেছে বলতে হবে। তখনও বাবলু ওই সাপটির শরীরে কোপ বসিয়েছে। সাপটির শরীর কয়েক খণ্ড হয়ে যায়, আর গ্রীষ্মকাল থাকায় মাটি ফেটে কিন্তু খরা হয়ে গিয়েছিল, আর ওই সাপটির শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হচ্ছিল যে তার রক্তে ওই ফাটা গর্তগুলো, যে মাটিতে ফেটে গর্ত হয়ে গিয়েছে, সেই গর্তগুলো ভরাট হয়ে যাচ্ছিল। বাবলু খুবই অবাক হয়, একটি সাপের মধ্যে এত রক্ত কিভাবে থাকে।
আর সাপের রক্ত দিয়ে অদ্ভুত রকমের এক ধরনের গন্ধ বের হচ্ছে। এই গন্ধে বাবলু সেখানেই বমি করে ফেলে। বাবলুর তখন মনে মায়াও হয়, মনে হয় যে হারে কাজটা অন্যায় করে ফেললাম। আর অন্যদিকে ওই সাপটির যে টুকরো অংশগুলো এগুলো গড়াগড়ি খাচ্ছে। আর ওই সময় তাল গাছগুলোতে এত পরিমাণ বাতাস বইছিল যে বাবলুর কাছে মনে হচ্ছিল এই তাল গাছগুলো এখন উপরে এসে তার গায়ের উপর পড়বে। তার যে ছোট একটা পাত্র ছিল, এটা বদনা জাতীয় জিনিস, ওর মধ্যে মাছগুলো রেখেছিল, এটা যে বাতাসে উড়ে কোথায় গিয়ে পড়েছে এটাও তার খেয়াল নাই, এখন খুঁজেও পাওয়া যাবে না। তখন সে খুব ভয় পায়, মাছ ফেলে রেখে বাড়িতে যাওয়ার চিন্তা করে। তখন একজন চাচাকে উনি এই বাবলু দূর থেকে দেখতে পায়। দূর থেকে বলে, এই বাবলু কি করিস এখানে? তখন বাবলু বলে, চাচা এদিকে আসো, দেখে যাও। চাচা এগিয়ে আসে, এগিয়ে এসে বলে যে, বাবলু বলে যে, চাচা দেখো এই যে এত রক্ত। তখন চাচা বলে, আচ্ছা এত রক্ত কিসের? বাবলু তখন সব খুলে বলে যে সে একটি সাপকে মেরে ফেলেছে। আর তাল গাছে ওই শকুন বসা ছিল। এখন দেখে যে ঝড়ও থেমে গেছে, তাল গাছে কোনো শকুনও নাই, আর সাপের কোনো অস্তিত্বই সেখানে নাই, কিন্তু রক্ত সেখানে রয়েছে। ওই চাচা তো বাবলুর কথা বিশ্বাস করে না। তখন বলে, তুই নিশ্চয়ই কোনো ছাগল বা কোনো গরুর গায়ে কোপ দিয়েছিস। কার ছাগল বা কার গরুর গায়ে কোপ দিলি আবার তুই? তুই তো এমনিতেই একটু দুষ্টু প্রকৃতির। তখন বাবলু বারবার তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওই ব্যক্তিটি আর বোঝে না। তখন হালকা করে একটা ঘাড়ের উপর থাপড় দিয়ে বলে যায়, যা বাড়ি যা, ভর দুপুরে এখন বাড়ি যা, খাওয়া দাওয়া করে বিশ্রাম নে। তো বাবলু বাড়িতে চলে আসে। এর কয়েকদিন পার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। 4-5 দিন হয়ে গিয়েছে, বাবলু তো সব ভুলে গিয়েছে। 4-5 দিন পর বাবলু বড়শি নিয়ে ওই জায়গায় মাছ ধরতে গিয়েছে। কয়েকদিন আগে যে জায়গায় মাছ ধরেছে এটা কিন্তু তার মাথায় নাই, মানে মাছ ধরেছে বলতে কি এখানে যে ঘটনা ঘটছে এটা তার মাথায় নেই। মাছ ধরা শুরু করেছে কিন্তু কোনো মাছ পাচ্ছিল না, অনেকক্ষণ বসে থাকার পরেও মাছ পাচ্ছিল না। তখন সে চিন্তা করে ওই খালপাড়ের পাশে একটা জঙ্গল রয়েছে, ওর ভিতরে একটা পুকুর রয়েছে, সেখানে যাবে মাছ ধরতে। যেইভাবে সেই কাজ, চলে যায় সে সেখানে। ওই পুকুরের আশেপাশে 1-1.5 কিলোমিটার মধ্যে কিন্তু কোনো বসত বাড়ি নেই, শুধু জমি আর জমি। যাই হোক, সে ভালোই মাছ পাচ্ছিল সেখানে। কিছুক্ষণ পর সে দেখতে পায় পুকুরের পাশে ক্ষেতের মধ্যে একটি কালো রঙের গাড়ি জাতীয় কিছু একটা আসলো। গাড়ির মতোই মনে হচ্ছিল। বাবলু খুব অবাক হয় যে এখানে তো এই টাইপের কোনো গাড়ি আসার সুযোগই নাই। গাড়ি কেন, একটা সাইকেল চালিয়ে এখানে আসা অনেক কঠিন ব্যাপার, এখানে গাড়ি আসলো কিভাবে? আর এই গ্রামে গাড়ি আসতে হলে তো নদী পার হয়ে আসতে হবে, এখানে তো এরকম কোনো ব্রিজ নেই যে গাড়ি আসবে। বাবলু দেখলো ওই গাড়ি থেকে 5 জন লোক বের হলো, কালো টাইপের জুব্বা পরা। তো বাবলু চিন্তা করে যে যাদের পুকুর হয়তো তারা এখানে আসছে, এখানে থাকা ঠিক হবে না, তাড়াতাড়ি বড়শি নিয়ে বাড়ি চলে যাই। যাদের পুকুর তারা তো আসলে রাগারাগি করবেই। তো বাবলু কিন্তু 3-4টা বড়শি নিয়ে সবসময় মাছ ধরতে যেত, একটা না একটা এটা সবসময় মাছ পেতই। তো বাবলু যখন 3-4টা বড়শি দ্রুত গুছিয়ে ওই পুকুরের এলাকা ছেড়ে পার হবে, মানে চলে যাবে, তখন ওই লোকগুলি খুট করে চারদিকে থেকে তাকে ঘিরে ফেলে এবং কোনো কথা ছাড়াই বাবলুকে মারতে শুরু করে। তখন বাবলু তাদের বলতে লাগলো, আমাকে মারবেন না, আমি ভুল করে এখানে এসেছি, আমি আর মাছ ধরতে আসবো না এখানে, আমাকে ছেড়ে দেন, আমি অন্যদিকে গিয়ে মাছ ধরবো। এইভাবে তাদের কাছে কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু তারা কোনো কথা না বলে তাকে বেধড়ক লাথি মারতে থাকে। বাবলুর ভাষ্য মতে তাকে কি করছে সে জানে না, সে কোনোভাবেই তাদের হাত থেকে ছুটতে পারছিল না। এরপর কি করে, ওই লোকগুলো বাবলুকে চেপে ধরে এবং চেপে ধরে তারা যে গাড়িটা নিয়ে এসেছিল সেই গাড়ির দিকে চলে যায়। অদ্ভুত ব্যাপার, এটা দূর থেকে গাড়ির মতো মনে হলো, এটা গাড়ি ঠিক আছে, কিন্তু এরকম চাকা বা এই টাইপের কোনো কিছু আসলে বাবলু দেখতে পায় না ওই সময়, যতটুকু তার কাছে মনে হয়েছিল। এবং মনে হচ্ছিল এটা কিসের মধ্যে আমাকে নিয়ে যাচ্ছে। ওই জিনিসটা দরজা খোলা হয়, ভিতরে ওই লোকগুলো বসে, বসার পর তাদের পায়ের দিকে বাবলুকে শোয়ানো হয় এবং তাদের পা বাবলু শরীরের উপরে উঠিয়ে দেয়। এরপরে ওই যে গাড়ির মতো জিনিস, সেটা দরজা বন্ধ করে দেওয়া হয়। তাদের পায়ের ভারে বাবলুর তো প্রাণ চলে যাওয়ার জোগাড়। বাবলু একটা পর্যায়ে বুঝতে পারে যে এই যে জিনিসটি যেটার মধ্যে তারা উঠে বসেছে,
এই জিনিসটা গাড়ির মতো ঠিক আছে, কিন্তু এটা তো মাটিতে চলছে না। মনে হচ্ছে একটা ঘুড়ি যেভাবে বাতাসে ভেসে থাকে, এই জিনিসটা এইভাবে ভেসে আছে এবং এটা ভেসে ভেসে কোথাও যাচ্ছে। হঠাৎ করে বাবলু অনেক ঘুম পায় আর সে তখন সেখানে ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙে তখন চারপাশে দেখে যে এ কোন জায়গায় আসলাম। বিশাল বড় বড় প্রাসাদ, বিশাল বড় বড় গাছ, আবার আকাশে বড় বড় আকৃতির পাখি উড়ে যাচ্ছে। এরপরে বাবলু দেখে যে লোকগুলো তাকে নিয়ে এসেছিল তারা বাবলুকে টানতে টানতে একটা ছোট্ট রুমে নিয়ে যায় এবং সেখানে বন্ধ করে রাখে। জেলখানা যেমন হয়, সাইডে বড় বড় দেয়াল আর সামনে মোটা মোটা রড দিয়ে বানানো, ঠিক তেমনই সেই রুমটি ছিল। সেখানে তাকে রাখা হলো। তখন বাবলু দেখতে পায় যে দুজন লোক আসলো, একজন পুরুষ একজন মহিলা। দেখতে একদম মানুষের মতোই, কিন্তু একটু লম্বা। ওই মহিলাটি অনেক কান্না করছিল আর রাগে বাবলুর দিকে এমন ভাবে তাকাচ্ছিল, বাবলুর মনে হচ্ছিল যে এই লোহার শিক না থাকলে এখনই তাকে মেরে ফেলবে ওই মহিলাটি। বাবলু তখন কান্না করছিল। কিছুক্ষণ পরে তাকে একজন লোক এসে একটি রুটি আর অনেক বড় একটি মিষ্টি খেতে দিল। এত বড় মিষ্টি সে আগে কখনোই দেখেনি। বাবলু তখন কান্না করছিল আর তার মাকে ডাকছিল যে মা আমাকে বাঁচাও, এখান থেকে এসে ছাড়িয়ে নিয়ে যাও। আস্তে আস্তে রাত হয়ে যায়। রাতের বেলা কুচকুচে কালো বড় সাইজের একটি বিড়াল বাবলুর রুমের বাইরে এসে দাঁড়িয়ে থাকে, ওই শিকের বাইরে আর কি। এবং ওই বিড়ালটি তাকে ভয় দেখাচ্ছিল। এত বড় সাইজের বিড়াল বাবলু আগে কখনো দেখেনি। বাবলু বিড়ালটি দেখে ভয় পায়, কিন্তু কিছুক্ষণ পর বিড়ালটি চলে যায়। আসলে বিড়ালটি তাকে ভয় দেখানোর জন্য এসেছিল নাকি অন্য কোনো কারণে এসেছিল বুঝতে পারছিল না। বিড়াল এমনি তার স্বরে ডাকাডাকি করছিল, এটাতে বাবলু ভয় পেয়েছিল। বিড়ালটি চলে যাওয়ার পর বাবলু আবার ঘুমিয়ে পড়ে। তার যখন ঘুম ভাঙে তখন দেখে সকাল হয়ে গেছে আর অনেক লম্বা সাইজের একজন মানুষ জুব্বা পরা তাকে দেখতে আসে। তারা সবাই একজনের সাথে আর কয়েকজন এসেছিল। তারা একজন আরেকজনের সাথে কথা বলছে না, তারা শুধু বাবলুর দিকে তাকিয়ে আছে। এমন ভাবে বাবলুর দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে যে এই বাবলুকে দেখার জন্য তারা অনেক দূর থেকে এসেছে এবং তাদের দৃষ্টিটা এমন ছিল যে বাবলু অনেক নিকৃষ্ট পাপী একজন মানুষ। এই লোকগুলো কেউ কিন্তু বাবলুর সাথে কোনো কথা বলছে না। এরপরে ওই লোকগুলো চলে যায়। এর কিছুক্ষণ পরে আগের দিন যে লোকটি তাকে খাবার দিয়ে গিয়েছিল সেই লোকটি আবার আসে এবং একই সাইজের একটা মিষ্টি নিয়ে এবং একটি রুটি নিয়ে। তখন বাবলু তাকে বলে আপনারা কে আর আমি কোথায় আসছি, আর আমি তো আপনাদের কারোর সাথে কথা বলতে পারছি না, আপনাদের কথাও তো আমি বুঝি না, আমি এই খাবার খাবো না। এইটা বলার সাথে সাথে ওই লোকটি কি করে, ওই রুমে এই শিকের যে রুমটা, এই রুমটা তো তালাবদ্ধ ছিল, সে তালাটা খুলে ভিতরে ঢুকে একটা প্লেট ছিল, একটা ফাঁকা প্লেট, ওই প্লেটটি দিয়ে বাবলুর মাথায় সজোরে মারে এক বাড়ি। তো বাড়ি এমন ভাবে মেরেছে যে বাবলুর মাথা ফাটেনি, কিন্তু ব্যথা পেয়েছে বাবলু বেশ। বাড়ি মারার সাথে সাথে বাবলু যেখানে আঘাত পেয়েছে সেখানে হাত লাগিয়ে কিছুক্ষণ বসে থাকে। ওই লোকটি কিছু বলে না, সে খাবার দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে আরেকজন লোক আসে। এই লোকটিকে দেখে বাবলু চিনতে পারে এটা তো হচ্ছে সেই লোক যার ছেলেকে বাবলু বাঁচিয়েছিল, পানি থেকে তুলেছিল। তখন লোকটিকে দেখে বাবলু মনে সাহস পায়। সে তার ওই রুমের মধ্যে এক লাফে দাঁড়িয়ে পড়ে। তখন বাবলু ওই লোকটিকে বলে যে দেখেন কাকা, আপনি তো আমাকে চেনেন, আমাকে এরা কোথায় নিয়ে আসছে, আমি তো চিনি না। বাবলু মনে করেছে যে এটা মাদারীপুর শহরেরই কোন একটা জায়গায় নিয়ে আসছে। আসলে যে সে কোথায় আছে বাবলু কিন্তু তখনও জানে না। তখন ওই লোকটি বাবলুকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি করছো, তোমাকে এখানে কেন নিয়ে আসছে বলো তো? বাবলু বলে কাকা আমি তো কিছু করি না, আমি তো শুধু পুকুরে মাছ ধরতে গেছিলাম, ওই মাছ ধরার কারণে তারা এখানে নিয়ে আসছে। তখন ওই লোকটি বলে না, তো মাছ ধরার কারণে তোমাকে এখানে নিয়ে আসবে এটা তো আমার কাছে মনে হয় না। আচ্ছা দেখি আমি খোঁজ খবর নেই। যাই হোক, দিনের একটি নির্দিষ্ট সময়ে বেশ কিছু লোক আসে, ওই রুম থেকে বাবলুকে বের করার পর একটি গাছের নিচে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেকগুলো লোক জমা আছে, সবার মাথায় মুকুট পরা, সবাই দেখতে মানুষের মতো হলেও বেশ লম্বা লম্বা ছিল সকলে।
দুই পাশ করে লোকগুলো দাঁড়ানো ছিল, মাঝখানে বাবলুকে আর একজন মহিলাকে এনে দাঁড় করানো হয়, যে মহিলাটি কান্নাকাটি করছিল। তো কিছুক্ষণ পর সবার চেয়ে সুন্দর একজন মানুষ আসে, মানুষের মতো দেখতে, দেখে মানুষই মনে হচ্ছিল, বেশ বয়স্ক, সাদা জুব্বা পরা। লোকটি আসার সাথে সাথে সবাই চুপ হয়ে যায়, এক একজনের সাথে কথা বলছিল, কিন্তু তাদের ভাষা কিন্তু বাবলু বুঝতে পারছিল না যে তারা কি ভাষায় কথা বলছিল। ওই লোকটি আসার সাথে সাথে সবাই চুপ হয়ে যায়, আর ওই জায়গাটা আগের তুলনায় আরেকটু আলোকিত হয়ে যায়। ওই ব্যক্তিটির সামনে একটি বই ভাসমান অবস্থায় ছিল, মানে বাতাসে ভাসছে। মনে হচ্ছিল এই বইয়ে অনেক কিছু লেখা রয়েছে, আইন কানুন বা কোনো কিছু। তখন ওই যে বাবলু আর ওই মহিলা, ওনারা দুজন দাঁড়িয়ে আছে, অন্যরা দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তিটি বলে যে এরা দুজন বসো আর তোমরা দাঁড়াও। অন্যরা সবাই দাঁড়িয়ে থাকে, শুধু বাবলু আর ওই মহিলাটি বসে, ওখানে যে মাটি ছিল মাটির উপর বসে। ওই ব্যক্তিটি শুধু বাংলা যতটুকু বলেছে যে তোমরা দুজন বসো আর অন্যরা দাঁড়াও, এতটুকু বাবলু বুঝেছে। এরপরে ওই ব্যক্তিটি অন্যদের সাথে কথা বলছে, ওই মহিলাটি ওই বৃদ্ধ ব্যক্তিটির সাথে কথা বলছে, কিন্তু আসলে তারা কি ভাষায় কথা বলছে বাবলুর আগা মাথা কিছুই মাথায় ধরছে না। তো একটা পর্যায়ে ওই মহিলাটি বলে ওঠে, এই যে এই ছেলেটা আমার ছেলেকে হত্যা করেছে, এতটুকু বুঝতে পেরেছে। বাবলু শুনে অস্বীকার করে, বলে না, আমি তো কোনো মানুষকে মারিনি, আমি নিজেই তো জানি না আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে, আর আমি মানুষ মারবো কিভাবে? আমি ছোটখাটো কোনো জিনিস, বিষাক্ত কোনো জিনিস সামনে পেলে মারি, তো মানুষ আমি মারবো কেন? বাবলু এতটুকুই বলে। এরপরে ওরা নিজেরা নিজেদের সাথে কথা বলে, ওই বৃদ্ধ লোকটি তাদের সাথে কথা বলে। এরপর ওই বৃদ্ধ লোকটি কি যেন একটা বলে, তারপর সকলে বৃদ্ধ লোককে সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে। এতটুকু বাবলু বুঝতে পেরেছে সালামটা, যেহেতু এই শব্দটার সাথে সে পরিচিত। এরপর যে যার মতো চলে যায়। বাবলু একটা বিষয় খেয়াল করেছিল, যে এই যে এতক্ষণ কথা হচ্ছিল, এর একটা পাশে একটা বড় একটা বক্স রাখা, দেখতে একটা কফিনের মতো, এটা কাঠের না, চকচক করছে জিনিসটা, কাঠ জাতীয় কোনো জিনিস এটা চকচক করবে না। যাই হোক, এরপর কয়েকজন লোক তাকে ধরে আবার সেই রুমে এনে বন্দি করে রাখে। এর কিছুক্ষণ পর সেই কালো গায়ের রং যেই ব্যক্তি এবং তার ওয়াইফ, সেও তো কালো রঙের ছিল, তার যে বাচ্চাটা সেটাও কালো রঙের ছিল, যে বাচ্চাটাকে সে উদ্ধার করেছে, সেই ব্যক্তিটি বাবলুর কাছে আসে। বাবলু তো তাকে দেখে কান্না করে দেয়, এবং ওই লোকটার মনে খুব দয়া হয়। তখন ওই ব্যক্তিটি জিজ্ঞেস করে, আচ্ছা বলতো বাবা, তোর এখন কি করতে মন চাচ্ছে? তখন বাবলু তার এই সন্তান সুলভ কথা শুনে বলে, আমি আমার মাকে দেখতে চাই, আমার মাকে দেখতে খুব মন চাচ্ছে। বলে, চল তোর মাকে তোকে দেখাই এখন। ওই ব্যক্তিটি তাকে ওই যে জেলখানা, যে রুমটা, ওর ভেতর থেকে বের করে নিয়ে আসে। অল্প একটু পথ এগিয়ে একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে তাকাতে বলে। তো বাবলু তাকিয়ে অবাক হয়, দেখে তার মা বাবলুকে গোসল করানোর পরে চিরুনির চুল আঁচড়ে দিচ্ছে। অবাক কাণ্ড, হুবহু বাবলু, তার মা তাকে চুল আঁচড়ে দিচ্ছে। ব্যাপারটা কি? আমি তো এখানে, ওখানে আমার মা কাকে চুল আঁচড়ে দিচ্ছে? বিষয়টা বাবলুর মনে খটকা লাগে। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে যে, চাচা ওইখানে কে? তখন ওই ব্যক্তিটি কোনো উত্তর দেয় না। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই যে এত ঘটনা ঘটে যাচ্ছে, বাবলু কিন্তু কোনোভাবেই বুঝতে পারছে না সে আসলে কোথায় চলে এসেছে, কোন জগতে চলে এসেছে। বাবলু মনে করছে তার আশেপাশে যারা আছে সকলেই মানুষ। তো ওই দিন রাতের বেলা বাবলু শুয়ে আছে ওই জেলখানার মধ্যেই। হঠাৎ করে দেখতে পায় যে তার ওই জেলখানার কক্ষের মধ্যে একটা ধবধবে সাদা সাপ। তবে সে যে সাপটি মেরেছিল এর আগে, এই সাপটি আকারে ওই সাপটি থেকে বেশ বড়। এখন বাবলু ওই সাপটিকে দেখে খুব ভয় পেয়ে যায়। আর সাপ দেখলে তার তো সাপের গায়ে আঘাত করার একটা স্বভাবসুলভ আচরণ রয়েছে। তো বাবলু চিন্তা করেছে, এই সাপটিকে আমি এখন কিভাবে মারবো, আমার আশেপাশে তো কোনো লাঠি নেই। তার পরনে ছিল একটা শার্ট, চিন্তা করছে শার্ট দিয়ে ওই সাপটির গায়ে আঘাত করব। এখন শার্ট তো কাপড়ের শার্টের আঘাতে তো সাপ ব্যথা পাবে না, ভয় পাবে না। বাবলুর ওই কক্ষের মধ্যে একটা জায়গায় পানি রাখা ছিল। বাবলু কি করেছে, তাড়াতাড়ি ওই শার্টের বোতাম খুলে, শার্টটা শরীর থেকে খুলে ওই পানির মধ্যে শার্টটা ভিজিয়ে
ছাদটা পেঁচিয়েছে যাতে একটা দড়ির মতো হয়। এটা বানিয়ে ওই সাপের মাথার দিকে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে সাপটি কিছুটা দূরে ছিটকে পড়ে এবং ভ্যানিশ হয়ে যায়। পরদিন সকালে ওই যে সেই কাকা, যাকে কাকা বলেছিল বাবলু, সে কাকা আসে। কাকা এসে বাবলুকে বলে যে কিরে, সাপ দেখলে কি তোর কোনো হুঁশ জ্ঞান থাকে না? সাপ দেখলে কি তোর কি মারতে মন চায়? তোর তো মাথায় এত বুদ্ধি যে তুই শার্ট ভিজিয়ে আমার গায়ে আঘাত করছিস। বাবলু দেখে যে সেই কাকার ঘাড় বরাবর কালো একটা দাগ হয়ে আছে। তখন ওই কাকা বলে যে কালকে রাত্রে তুই আমাকে এভাবে বাড়ি মারলি কেন? তখন বাবলু বুঝতে পারে, সর্বনাশ, আমি কাকে কাকা বলছি, কোন জগতে আসছি, এরা তো কেউ মানুষ না। তখন বাবলু প্রথমবারের মতো বুঝতে পারে সে একটা ভিন্ন জগতে চলে আসছে। যাই হোক, ওই কাকা বলে যে আমি দেখি তোকে কিভাবে বাঁচাতে পারি। তুই ছোট মানুষ, তুই আমার ছেলেকে বাঁচিয়েছিলি, তোর প্রতি আমার কৃতজ্ঞতা আছে। তুই আমার ছেলের মতো, দেখি আমি কি করতে পারি। কিন্তু এখানে অনেক কিছুই করা যায় না, আমাদের নেতার যেটা হুকুম সেটাই শিরোধার্য। যাই হোক, পরের দিন আবার বাবলুকে সেই গাছের নিচে নিয়ে যাওয়া হয়। আগের মতো সবাই আসে, সেই বৃদ্ধ লোকটিও আসে। আজকে বৃদ্ধ লোকটি সবার উদ্দেশ্যে প্রশ্ন করে, আচ্ছা, সে কি পাতালে বসে মেরেছে নাকি স্বর্গে বসে মেরেছে? বাবলু বুঝতে পারে না ঘটনা কি। পাতালে বসে মারবো আর স্বর্গে বসে মারবো, কেমন কথা? মানে তাদের যে কথাবার্তার যেই ধরন, এটা প্রথমত তাদের ভাষা বোঝে না। মাঝে মাঝে কিছু বাংলা ভাষা বাবলু বুঝতে পারে, যখন তারা বাংলা ভাষায় কোনো কোনো ওয়ার্ড বলে তখনই শুধু বুঝতে পারে। এছাড়া বাবলু তাদের কোনো কথা বোঝে না। আর তাদের অনেক কথা যেটা যদি বাংলাতে বলাও হয়, এইটারও গভীরতা বাবলু ধরতে পারে না, কারণ বাবলুর বয়স তো কম, 11-12 বছর বয়স। সাধারণ কথাগুলো সে ধরতে পারবে। তখন এর মধ্যে থেকে একজন বলে ওঠে, যেহেতু ইনসান, ও পাতালে যাবে কিভাবে আর উপরে উঠবে কিভাবে? ও জমিনে বসে মেরেছে। তখন ওই বৃদ্ধ লোকটি বলে, আজকের মতো এতটুকুই থাক, আজকের বিচার এই পর্যন্তই, আমার অন্য জায়গায় বিচারে যেতে হবে, কালকে আবার দেখবো ওই বিষয়টা, এতটুকু আমার জানার দরকার ছিল। ওই দিনের মতো সবাই আবার চলে গেল। আবার বাবলুকে সেই জায়গায় নিয়ে আসা হলো। বিকালের দিকে যখন বাবলুর কাছে মনে হয়েছে বিকাল বিকাল, তখন ওই যে রুমটা, ওই রুমের উপরের দিকে একটা জানালা ছিল। বাবলু কি করেছে, খুব তো বেশি উপরে না, সে কোনো না কোনো ভাবে বেয়ে বেয়ে উপর দিকে উঠেছে। উঠে দেখে বাহিরে অনেক বাচ্চা খেলাধুলা করছে। এই বাচ্চাগুলো মানুষের মতোই, আশেপাশে অনেক ফাঁকা, খুব সুন্দর পরিবেশ। এইটা দেখার পর সে আবার দেয়াল বেয়ে নেমে যায়। আসলে এই কয়েকদিন তো বাবলুর একটা ঘোরের মধ্যে ছিল যে কি অবস্থা। ওই দিন হঠাৎ করে সে দেখে যে ওই রুমের পাশে আর একটা রুম রয়েছে। ওই রুমে দাড়ি গোঁফওয়ালা একজন ব্যক্তি বসে আছে। ওই ব্যক্তিকে দেখে বাবলু খুবই অবাক হয়, এবং ওইটুকু বয়সেই বাবলু বুঝতে পারে যে আশেপাশে কেউ মানুষ না হলেও এইখানে যে আটক যিনি আছেন তিনি একজন মানুষ। তখন ওই ব্যক্তিকে বাবলু জিজ্ঞেস করে, জো কাকা, তুমি এখানে কেন? তখন ওই ব্যক্তিটি বাবলুর দিকে তাকায়, তাকিয়ে বলে যে আমি এখানে কেন সেটা তো পরের কথা, কিন্তু বাবা তুই এখানে কেন? তুই তো ছোট মানুষ, নিশ্চয়ই বড় একটা অপরাধ করেছিস, না হলে তো এখানে আসার কথা না। তখন বাবলু বুঝতে পারে না যে সে কি অপরাধ করেছে। বলে যে আমি তো কোনো অপরাধ করি নাই। তুমি কি করেছিলে? বলে আমি একটা বড় অপরাধ করেছিলাম। আজ 17 বছর যাবত আমি এখানে বন্দী আছি। আমাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আমার মৃত্যু অবধি আমাকে এখানেই থাকতে হবে। আমার পরিবারের লোক আজও জানে না যে আমি কোথায় আছি। এখন বাবলু হঠাৎ করে দেখে যে ওই ব্যক্তির যে সেল আর তার সেলের মধ্যে একটা পর্দা পড়ে গেল। ওই ব্যক্তিকে আর দেখতে পেল না। সে তার বাড়ি কোথায়, কি আশয় বিষয়ে কিছুই বলতে পারে না। এই বিষয়ে যে প্রশ্ন করবে তাকে, এটাও বলার সুযোগ হয়নি। যাই হোক, যখন দেখলো যে হঠাৎ করে ব্যক্তিকে দেখা যায় না, তা বাবলু তাকে বলে, কাকা, ও কাকা, কোথায় গেলে? কিন্তু কোনো সারা শব্দ নাই। হয়তো অল্প সময়ের জন্য এই দুটো সেলের মধ্যে যে অদৃশ্য পর্দা ছিল সেটা ভ্যানিশ হয়ে গিয়েছিল বলেই বাবলু সেটা দেখতে পেয়েছিল। তারপর আবার সেই পর্দা পড়ে যায়। যাই হোক, পরের দিন আবার বাবলুকে সেই গাছতলায় নিয়ে যাওয়া হয়, কিন্তু বাবলু বুঝতে পারে না যে বারবার তাকে
বলা হচ্ছে যে এটা করেছে ওটা করেছে, কিন্তু আসলে বাবলুর অপরাধটা কি? ওই দিন ওই বৃদ্ধ খুব রাগান্বিত হয়ে বলে যে একটা বিষয় নিয়ে এত সময় দিতে পারবো না, এখন বলো এই ছেলে কি মারছে, তোমার ছেলেকে মারছে? তখন সেই কান্না করা মহিলাটা যখন আসে তখনই কান্না করা বলে, হ্যাঁ এই ছেলেটাই মারছে। তখন বাবলু বলে যে না, আমি তো কোনো ছেলেকে মারি নাই। তখন ওই যে কফিনটা সামনে নিয়ে আসা হয়, খুলে দেওয়া হয়, দেখে সেখানে ফুটফুট একটা ছেলে শুয়ে আছে। ছেলেটি খুব নিষ্পাপ, মানুষের বাচ্চাদের মতোই। তখন বাবলু বলে, এই ছেলেকে আমি তো কখনো দেখিও নাই, আমি কিভাবে একে মারবো? ওই অবস্থাতে ওই যে তাকে কাকা বলতো, গায়ের রং কালো, উনি এখানে আসেন, ওই বৃদ্ধ লোককে সালাম দিয়ে বলেন যে সর্দার, আমি এই ছেলেটার বিষয়ে একটু কথা বলতে চাই। তখন বলে বলো। তখন বলে এই ছেলেটা খুব ভালো, এমনি দুরন্ত কিন্তু খুব ভালো। আমার ছেলে হঠাৎ করে পানিতে পড়ে গিয়েছিল, ছেলেটি উদ্ধার করেছিল। আমি এই ছেলের প্রতি কৃতজ্ঞ, ও মানুষের জীবন বাঁচায়। ও যদি জানতো যে এটা কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী যাদের বুদ্ধি জ্ঞান রয়েছে, তাহলে কখনোই আঘাত করতো না। আমি এর সাক্ষী, আপনি চাইলে এটার প্রমাণ নিতে পারেন, আমাদের সম্প্রদায়ের আরো যারা আছে তাদের কাছ থেকে প্রমাণ নিতে পারেন যে আমি যেটা বলছি সেটা সত্য কিনা। তখন ওই বৃদ্ধ লোকটি বলে যে আচ্ছা, ও যদি সত্য কথা বলছে বলে দাবি করছে, এটার কোনো সাক্ষী কেউ দিতে পারবা? তখন কয়েকজন বলে যে হ্যাঁ, ওই ছেলেটি ওনার বাচ্চার জীবন বাঁচিয়েছিল, আমরা সেটা দেখেছি দূর থেকে। তখন ওই বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চিন্তা করেন, চিন্তা করার পরে বলেন যে আচ্ছা বলো তো, সে কি যখন আঘাত করেছিল, ওই মহিলাকে জিজ্ঞেস করেন কি তোমার ছেলে কি রূপে ছিল, সে কি ইনসান রূপে ছিল নাকি অন্য কোন রূপে ছিল? তখন ওই মহিলাটি থতমত খেয়ে বলে যে আমরা তো আমাদের এক শহর থেকে ফিরছিলাম, আমার ছেলের খুব পানি তেষ্টা পায়, তখন আমরা হাজবেন্ড ওয়াইফ শকুনের রূপে একটা তাল গাছের উপর বসে এবং ওকে বলি যে পানি খেয়ে আসো। ও তখন সাদা সাপের রূপে পানি খেতে যায়, আর তখন এই ছেলেটি আঘাত করে। তখন জিনটি বলে যে মানুষের স্বভাবজাত ব্যাপার হচ্ছে সাপ দেখে ভয় পাওয়া, এবং সাপ দেখে ভয় পেলে তারা আঘাত করে। আর ও তো বাচ্চা মানুষ, ও তো বুঝতে পারেনি, পরিণত বয়স হলে ওকে আমি মৃত্যু কারাদণ্ড দিতাম বা মৃত্যুদণ্ড দিতাম, কিন্তু ও তো বুঝতে পারেনি। তারপর তোমার ছেলে সাপের আকৃতিতে সেখানে গেছে, সুতরাং আমি তো তাকে আর সাজা দিতে পারি না। আর তাছাড়া ওর যে স্বভাবের বর্ণনা আমাদের স্বজাতির কাছ থেকে পেলাম, তাতে করে ও ভালো ছেলে। সুতরাং এই রায় এটাই, ওকে মুক্তি দিয়ে দিলাম, ও ওর বাড়িতে ফেরত যাবে। এই রায় হয়ে গেলেও সকলে মেনে নেন, কিন্তু ওই যে মহিলা কান্নাকাটি করছিল, উনি রায়টা আসলে ওইভাবে মেনে নিতে পারেননি। মায়ের মন তো, স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কথাও না। তারপরও সর্দারদের হুকুম কিন্তু শিরোধার্য। মহিলাটি বলে ঠিক আছে, আমি রায় মেনে নিলাম, কিন্তু আমার সন্তান মারা গেছে, আমি তো বুঝতে পারছি আমার কষ্টটা কি। তারপর ওই বৃদ্ধ লোকটি বলে সবর করো, নিশ্চয়ই সবরকারীদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তোমার কল্যাণ করবেন। এই কথা বলে ওই দিনের মতো বিচার কার্য শেষ হয়ে যায়। পরের দিন বাবলুকে ওই যেই লোকগুলা নিয়ে এসেছিল, 4-5 জন একটা মিলে নিয়ে এসেছিল, তারা ওই যে কালো রঙের যে ব্যক্তিটা যাকে কাকা বলতো তার কাছে বুঝিয়ে দেয়। ওই ব্যক্তিটি বাবলুকে বলে চোখ বন্ধ করো। বাবলু চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য, এরপর চোখ খুলে দেখে কি যে ওই বাবলু সে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দৌড়ে সে বাড়িতে চলে যায়। বেশ কয়েকদিন পরে বাড়িতে এসেছে, যাওয়ার পর তার মা বলে কিরে বাবলু, তুই না মাত্রই গেলি, আবার কোথা থেকে আসলি? আর তোকে কত সুন্দর পরিপাটি করে আমি বিদায় দিলাম, তোর এই অবস্থা কেন? বাবলু বলে যে কোথায় আমাকে বিদায় দিলাম, তো মাত্রই বাসায় আসলাম। তখন বাবলু সব ঘটনা খুলে বলে। বাবলু দূর থেকে সেই কালো গায়ের রঙের সেই কাকাকে দেখছে, কিন্তু বাবলু কিন্তু বুঝতে পেরেছে তারা কেউ মানুষ না এবং তাকে কেউ দেখতেও পাবে না। দূর থেকে ওই ব্যক্তিটি হাত দিয়ে বিদায় জানিয়ে তিনি ভ্যানিশ হয়ে যান। বাবলু তার মাকে সব ঘটনা খুলে বলে, কিন্তু তার মা তো কিছুতেই বিশ্বাস করে না, যে না এটা তো সম্ভবই না, তুই আবার কখন গেলি? আমি তো এই কয়েকদিন সবসময় তোকে খাওয়ালাম, গোসল করাইলাম, স্কুলে পাঠাইলাম, তুই বলতেছিস যে তুই কয়েকদিন ছিলি না, ঘটনা কি?
বাবলু কাউকে বিশ্বাস করাতে পারে না। তবে তার মা একটা বিষয় লক্ষ্য করেছিল যে বাবলুর রূপে সে যখন অন্য একটা ছেলেকে যত্নাত্তি করছিল, এই ছেলেটির মধ্যে বেশ কিছু স্বভাব ভিন্ন রকমের ছিল। যেমন সে রেগুলার স্কুলে যেত, ওই কয়েকদিন আর কি কারোর সাথে তেমন কোনো কথা বলতো না। গ্রামের বেশ কিছু লোক তাকে দিয়ে গাছে উঠিয়ে ডাব তেঁতুল এগুলো পাড়াতে চেয়েছিল, কিন্তু সে ওঠেনি। মানে বাবলুর আমূল পরিবর্তন লক্ষ্য করেছিল। তখন বাবলুর মা বাবলুকে নিয়ে একজন ভালো হুজুরের কাছে যান। হুজুরের কাছে যাওয়ার পর তখন ওই হুজুর বলেন যে হ্যাঁ, বাবলু যেটা বলেছে সেটা সত্য, আর তুমি যাতে বাবলুকে হারিয়ে কষ্ট না পাও এই জন্য জিনদের মধ্যে থাকা একজন ব্যক্তি তার সন্তানকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছিল। আর সেটা হচ্ছে যে এই যে যেই জিনের সন্তানকে বাবলু বাঁচিয়েছিল সেই সন্তানকেই বাবলু সাজিয়ে তোমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাতে করে তুমি তোমার ছেলের শোকে ভেঙে না পড়ো। বাবলু চলে আসছে এবং চলে আসার সাথে সাথে ওই ছেলেও সে তার পিতামাতার কাছে ফেরত গেছে। তো এভাবেই বাবলুর এই ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কিভাবে দেখেন একটা মানুষকে ওই পরিবেশ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন, আর বাবলু তার প্রিয় মানুষদের কাছে আবার ফেরত আসতে পেরেছিলেন। কেউ যদি যে কোনো প্রাণী হোক, জিন হোক, মানুষ হোক, কারো উপকার করে, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে এর প্রতিদান তো অবশ্যই দেন। বাবলু যে ছেলেকে বাঁচিয়েছিল, এই বাঁচানোর ওসিলায় কিন্তু বাবলু বিশাল এক বিপদের হাত থেকে বেঁচে গিয়েছিল আল্লাহর ইচ্ছায়।